সংবাদ শুরু করব ইউনূস সাহেবের সাক্ষাৎকারের একটি চুম্বক অংশ নিয়ে। এতেই আপনারা বুঝতে পারবেন কেন তাকে দুনিয়ার মানুষ এত শ্রদ্ধা সম্মান করে, কেন তিনি সবার চেয়ে আলাদা, কেন মোদি হাসিনার চোখে তিনি ছিলেন চক্ষুশূল। সাক্ষাৎকারে পুরোটা সময় প্রফেসর ইউনূস বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করে গেছেন, যেটা আমরা জন্মে আর কোনো ক্ষমতাবান মানুষের মুখে শুনি নাই। সঞ্চালক তাকে জিজ্ঞাসা করলো, মানুষ ঢাকাতে নৈরাজ্য করছে। উনি উত্তর দিলেন, বহুদিন পর দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা পেয়েছে, তারা এটা এনজয় করছে, আমরাও এই স্বাধীনতা এনজয় করতেছি। সঞ্চালক বললেন, তাই বলে বঙ্গবন্ধুর মুরাল ভাঙার কারণ কে? স্যার বললেন, এর একমাত্র দায় শেখ হাসিনার। সে দুঃশাসনের মাধ্যমে পিতার ইমেজ ধ্বংস করেছে, এর ফলে এই ভাঙচুর হচ্ছে। সঞ্চালক এবার জানতে চাইল, এই লুটতরাজের কারণ কি, এটা কিভাবে দেখেন? ইউনূস একবারও মানুষের দোষ দিলেন না, বলেন এইটা হাসিনার দুঃশাসনের ধারাবাহিকতা। মানুষ ভোট দিতে পারে নাই বহু বছর, এই ক্ষোভ তাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। ডেমোক্রেসি আসলেই এসব বন্ধ হয়ে যাবে। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ায়, আইনের শাসন ফিরিয়ে আনাই আমার প্রথম এবং প্রধান পদক্ষেপ। এরপর উনি ভারতকে হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে ভারত, মায়ানমার, সেভেন সিস্টারও অক্ষত থাকবে না। খেয়াল করেন, সে ভারত আর সেভেন সিস্টার আলাদা আলাদা উচ্চারণ করেছে। হুমকিটা কত ব্যাপক বুঝতেছেন কি? সারা জীবন যে কোনো আন্দোলনে প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসীর তকমা শুনে এসেছে। আমার ভাইদের লাশ হাসপাতালে রেখে মেট্রো রেল ধরে খুনি স্বৈরাচারীর কান্নার নাটক দেখেছে। বিদেশি সাংবাদিকদের সামনে দেশের মানুষকে সন্ত্রাসী বানানোর কুৎসিত চেষ্টা দেখে দেখে বড় হয়েছে আমরা। আমাদের কখনো কেউ ডিফেন্ড করে নাই, ওন করে নাই, এত মায়া দিয়ে কথা বলে নাই আমাদের জন্য। অথচ আজ প্রফেসর ইউনূস মানুষকে ভিলিফাই করেন নাই, আমাদের রাগটা বুঝেছেন, আমাদের ওন করেছেন, আমাদের থ্রেডটাকে মোকাবেলা করেছেন পাল্টা থ্রেড দিয়ে। এরপরে ডক্টর ইউনূসকে আমাদের ওন করতে আর কোনো বাধা নেই। আজ থেকেই আমরা ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করব। বিদেশের সাংবাদিকদের কাছে যে মানুষ তাদের দেশের জনগণকে এভাবে প্রোটেক্ট করে, তার হাতে বাংলাদেশকে তুলে দিতে আমাদের আর কোনো দ্বিধা নেই। আসুন এবার ফিরে যাই মূল খবরে। সৌদি আরব আর আরব আমিরাতে আশ্রয় খুঁজছেন হাসিনা। বাংলাদেশ হাই কমিশন কনসুলেট থেকে কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল 8টায়, জানিয়ে দিলেন সেনা প্রধান। শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে ভারতে পৌঁছানোর 24 ঘন্টা পরও তার চূড়ান্ত গন্তব্য এখনো অনিশ্চিত। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন অন্যান্য বিকল্প খুঁজছেন। ভারতের গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ইতিমধ্যে যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, যার ফলে তিনি এখন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। তবে শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি বলে জানিয়েছেন তার ছেলে সজীব অজেদ জয়। বাংলাদেশ হাই কমিশন কনসুলেট থেকে কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং কনসুলেট থেকে নিজেদের অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে জরুরি নয় এমন কর্মীদের ফিরিয়ে নেয় দেশটি। বুধবার এই তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস। এতে বলা হয়, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারত তার হাই কমিশন এবং কনসুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারের সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে স্বেচ্ছায় বাংলাদেশ ত্যাগ করেছেন। প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের হাই কমিশন চালু রয়েছে, সেখানে সকল কূটনৈতিক অফিস করছেন। একই খবর বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে প্রকাশ করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। তবে একই সঙ্গে রয়টার্স জানায়, সমস্ত ভারতীয় কূটনৈতিক বাংলাদেশে রয়েছেন এবং মিশনগুলো কার্যকর রয়েছে। ঢাকায় হাই কমিশন ছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেটে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন রয়েছে, সেখানেও স্বাভাবিক কার্যক্রম চালু আছে বলে সূত্রের দাবি। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে 15 জনের মতো, 2-1 জন বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। বিকেলে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এইসব কথা বলেন। বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয়। বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। সিদ্ধান্ত নেন, কারফিউ বলবৎ রাখতে সেনারা বেসামরিক লোকদের উপর গুলি চালাবেন না। বৈঠকের আলোচনা সম্পর্কে জানেন এবং 2 জন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে যান। প্রধানমন্ত্রীকে তিনি জানান, তিনি দেশ জুড়ে যে কারফিউ ডেকেছেন তা বাস্তবায়নে তার সেনারা অপারগ। বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়েছে এমন একজন ভারতীয় কর্মকর্তা
কর্মকর্তাও এই তথ্য জানিয়েছেন। ওই ভারতীয় কর্মকর্তা বলেন, বার্তাটি পরিষ্কার ছিল, শেখ হাসিনার প্রতি আর সেনাবাহিনীর সমর্থন ছিল না। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেওয়া বার্তা আগে প্রকাশিত হয়নি। ওই বৈঠকে আর বার্তায় ফুটে উঠেছিল তিনি সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন। এসব বিষয়ের ব্যাখ্যা থেকে বোঝা যায়, হাসিনার 15 বছরের শাসনকালে তিনি ভিন্নমত খুব কমই সহ্য করেছেন। গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর এমন বিশৃঙ্খল শাসনকাল আকস্মিকভাবে শেষ হয়ে যায়। গত রোববার দেশব্যাপী সংঘর্ষে কমপক্ষে 91 জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পর দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছিল। জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল এটি। সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী রোববার সন্ধ্যায় আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি একে যে কোনো বিশৃঙ্খলার পর হালনাগাদ তথ্য নিতে নিয়মিত বৈঠক হিসেবে বর্ণনা করেন। সেই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আরও প্রশ্ন করলে তিনি বিস্তারিত জানাননি। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তার ছেলে ও উপদেষ্টা সজীব অজেদ জয়ের মন্তব্য পাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও তিনি সাড়া দেননি। তবে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে মঙ্গলবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে সজীব অজেদ জয় বলেন, শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধু জানতাম তিনি ঘোষণা দেবেন। তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে ক্ষমতা হস্তান্তর হয় সেটাই ছিল তার পরিকল্পনা। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম, আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে। বার্তা সংস্থা রয়টার্স শেখ হাসিনার শেষ 48 ঘন্টার পরিস্থিতি বোঝার জন্য গত সপ্তাহের ঘটনাবলী সম্পর্কে অবগত 4 জন সেনা কর্মকর্তা এবং এইসব ঘটনা কাছ থেকে দেখেছেন এমন 2টি সূত্র সহ 10 জনের সঙ্গে কথা বলেছেন। বিষয়টির সংবেদনশীলতার কারণে তাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। শেখ হাসিনা গত 30 বছরের মধ্যে 20 বছর ধরে বাংলাদেশ শাসন করেছেন। হাজারো বিরোধী নেতা কর্মীকে গ্রেপ্তারের পর গত জানুয়ারিতে তিনি 4র্থ মেয়াদে নির্বাচিত হন। এই নির্বাচন তার প্রধান প্রতিদ্বন্দ্বীরা বর্জন করেছিল। উচ্চ বেকারত্বের মধ্যে প্রবলভাবে লোভনীয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য আদালতের রুলের জেরে বিক্ষোভের সূত্রপাত হওয়ার মধ্য দিয়ে ক্ষমতার উপর তার কঠোর নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা হয়। সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু বিক্ষোভ দ্রুত হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে রূপ নেয়। শেখ হাসিনার প্রতি সমর্থন প্রত্যাহারের বিষয়ে তার সিদ্ধান্ত সম্পর্কে প্রকাশ্যে ব্যাখ্যা দেননি ওয়াকারুজ্জামান। কিন্তু বাংলাদেশের 3 সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিক্ষোভের মাত্রা এবং কমপক্ষে 241 জন নিহত হওয়ার কারণে যে কোনো মূল্যে হাসিনাকে সমর্থন করা যায় না। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, সেনাদের মধ্যে অনেক অস্বস্তি ছিল। সেটি সম্ভবত সেনাবাহিনীর প্রধানের উপর চাপ সৃষ্টি করেছে, কারণ সেনারা বাইরে আছেন, কি ঘটছে তা তারা দেখছেন। ওয়াকারুজ্জামান বৈবাহিক সূত্রে হাসিনার আত্মীয়। তিনি গত শনিবার প্রধানমন্ত্রীর প্রতি তার সমর্থন নড়বড়ে হওয়ার লক্ষণ দেখিয়েছিলেন। সেদিন তিনি একটি অলংকৃত কাঠের চেয়ারে বসেছিলেন। সেদিন সেনাবাহিনীর মতবিনিময় সভায় শতাধিক উর্দিধারী সেনা কর্মকর্তার সামনে বক্তৃতা করেছিলেন। সেনাবাহিনী পরে এই আলোচনার কিছু বিবরণ প্রকাশ্যে আনে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী বলেন, সেনাপ্রধান ঘোষণা দেন জীবন রক্ষা করতে হবে। তিনি কর্মকর্তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। এটাই ছিল প্রথম ইঙ্গিত যে বাংলাদেশ সেনাবাহিনী জোরপূর্বক সহিংস বিক্ষোভ দমন করবে না, যা হাসিনাকে অরক্ষিত অবস্থায় ফেলে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা গত সোমবার কারফিউ অমান্য করে রাস্তায় নেমেছিলেন। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আনাম খানও ছিলেন। শাহিদুল আনাম খান বলেন, সেনাবাহিনী আমাদের বাধা দেয়নি। তিনি যা অঙ্গীকার করেছিলেন সেনাবাহিনী তা করেছে। অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী কারফিউর প্রথম দিন গত সোমবার হাসিনা গণভবনের ভেতরে ছিলেন। রাজধানী ঢাকার একটি খুবই সুরক্ষিত কমপ্লেক্স এটি, যা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। বাইরে বিস্তীর্ণ শহরে রাজপথে লোকজন জড়ো হয়েছিল। হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনের নেতাদের অগ্রযাত্রার ডাকে সাড়া দিয়ে লাখো মানুষ শহরের কেন্দ্রস্থলের দিকে যাচ্ছিলেন। ভারতীয় কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত 2 বাংলাদেশের তথ্য অনুযায়ী পরিস্থিতি হাসিনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় 76 বছর বয়সী এই নেত্রী সোমবার সকালে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। বাংলাদেশের একটি সূত্র জানায়, লন্ডনে বসবাস করা শেখ হাসিনার বোন সে সময় ঢাকায় ছিলেন। তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, একসঙ্গে উড্ডয়ন করে দেশ ছাড়েন। স্থানীয় সময় দুপুরের দিকে তারা ভারতের উদ্দেশ্যে রওনা হন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মঙ্গলবার দেশটির সংসদে বলেছেন, যোগাযোগ থাকা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তিকে জুলাই মাস জুড়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের জন্য আহ্বান জানিয়েছিল নয়াদিল্লি। জয়শঙ্কর বলেন, কিন্তু কারফিউ উপেক্ষা করে সোমবার ঢাকায় জনতা জড়ো হয়। হাসিনা নিরাপত্তা বাহিনী কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত নেন। খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি তখনকার মতো ভারতে আসার জন্য অনুমোদন চেয়ে অনুরোধ জানিয়েছিলেন।